আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে যারা উপস্থিত রয়েছেন, বিশিষ্ট আলোচক বৃন্দ আছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই আয়োজনের জন্য যারা আয়োজক কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু অন্যভাবে দুই একটা কথা বলতে চাই। আপনাদের অনেকের আলোচনার সাথে হয়তো আমার আলোচনা মিল হবে না। আমরা বাংলায় একটা কথা বলি, অনেকে বলেন যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। আমরা যেহেতু আরবিতে ছাত্র ভর্তি করাই এবং আমাদের বিভাগে মাদ্রাসার ছাত্র ছাড়া ভর্তি হইতে পারে না। এটা অন্যান্য অনেক জায়গায় হয়তো একটু মিশ্র হয়, আমাদের এখানে শুধু এতটুকু সুযোগ আছে, কেউ যদি দাখিল পাশ করার পরে কলেজে ইন্টারমিডিয়েট পড়ে সে ভর্তি হইতে পারে যদি ভর্তি পরীক্ষায় পাশ করে, কিন্তু কমপক্ষে দাখিল পাশ হইতে হয়। তো আমার অভিজ্ঞতার কারণে আমি প্রথম ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীকে বলি যে তোমাদের নাম এবং পিতামাতার নাম পরে, আগে তোমাদের নামটা আরবিতে লিখো। তো আমি দুঃখজনক অভিজ্ঞতা, যেহেতু সবাই আমরা নিজেদের লোক 9 জন আছি, আপনাদের সামনে আমি প্রকাশ করি, আমাদের জন্য লজ্জার। আমি একটু বাড়িয়েই বলি, সর্বোচ্চ 100 জনে 20 জন, এটা আমি বাড়িয়ে বললাম, 20 জন পাওয়া যায় না, সর্বোচ্চ 100 জনে 20 জন আরবিতে নিজের নামটা লিখতে পারে, যদিও সে 12 বছর মাদ্রাসায় আরবি পড়ে আসছে। এই হলো, মানে নামটা যদি 12 বছরে শিখতে না পারে, 12 বছরে কি শিখলো? সরকার যে এই মাদ্রাসাগুলোর পিছনে খরচ করছে, শিক্ষকদের বেতন দিচ্ছে, মাশাআল্লাহ, এখন বেতন খুব খারাপ না। একটা মাদ্রাসার প্রভাষক 22,000 টাকা যদি সরকার থেকে পায় এবং সে যদি গ্রাম পর্যায়ে, ইউনিয়নে বা উপজেলা সদরে চাকরি করে, এটা যথেষ্ট ভালো একটা, আমি বলতে বলতে পারি, তার জন্য উপার্জনের সুযোগ। আগেকার শিক্ষকদের মতো 10 টাকা 5 টাকা তো বেতন পায় না, কিন্তু বেতন বৃদ্ধি প্রাপ্ত হয়েছে শিক্ষকদের। শিক্ষার মান ভয়ঙ্করভাবে পতন হয়েছে। এই বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করা যায়? একজন এমনি কমন যে ভুলগুলি, যেমন ধরেন আব্দুল করিম, আইন বা দাল লাম, এটা একদিকে লেখে, কাফ রা ইয়া মিম আরেকদিকে লেখে, আব্দুল করিম 12 বছর আরবি পড়ে আসছে। তারপরে একবার একজন শিক্ষার্থীকে পেলাম এবং তাকে আমার কাছে আরবিতে ভালো মনে হইলো, তার রেসপন্স ভালো, অল্প স্বল্প বাক্য বিনিময় করতে পারে আরবিতে। রেজাউল করিম, আমাদের দেশে রেজাউল করিম উচ্চারণ করি যেহেতু, রা জিম আলিফ হামজা, এরপর করিম, রেজাউল করিম। তো এই হচ্ছে ভালো স্টুডেন্ট কিন্তু। এবং আমরা সবসময় বলি বা আমরা সবাই জানি, বাংলাদেশের ভালো মাদ্রাসা তামিল মিল্লাত মাদ্রাসা, বাংলাদেশের ভালো মাদ্রাসা দারুন নাজাত, এই দুই মাদ্রাসায় শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশেরও এই অবস্থা। তো আমরা এখন কিসের পরিকল্পনা করব? আমরা কিসের পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা করব? একটা নাম শুদ্ধ করার জন্য পাঠ্যপুস্তক লাগে? শুদ্ধ করে নাম লিখতে পারার জন্য কি কারিকুলাম লাগে? তো তাহলে আমাদের হচ্ছেটা কি? আমাদের এত বড় বিনিয়োগ, এত শিক্ষক, এত বেতন, এগুলোর কি হচ্ছে? দ্বিতীয় যে চিত্র, এটা আমাদের সম্মানিত মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি এক জায়গায় বলছিলেন, হয়তো এটা খুব প্রকাশ্যে একটা সমাবেশে হয়েছে এবং ভিডিও ধারণ করে প্রচারিত হয়েছে, এটা না হলে ভালো হইতো। তো উনি উনি তার সেই চিত্রটা বলেছেন। এবং আমরা আনঅফিসিয়ালি কথাবার্তা বললে, মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়দের সাথে যদি আমাদের কথা হয়, তারা স্বীকার করেন আমাদের কামিল শ্রেণীতে 80 জন শিক্ষার্থী আছে, 10 জন ক্লাস করে। ফাজিল শ্রেণীতে এরকম 100 জন শিক্ষার্থী আছে, 15 জন ক্লাস করে বা ক্লাস কম হয়। আমি আমি শুধু মাদ্রাসায় দোষ দিচ্ছি না, আমি কলেজেও একই চিত্র পেয়েছি। আমরা বিভিন্ন কলেজে গেলে প্রিন্সিপালের সাথে বা শিক্ষকদের সাথে কথা বলি, আমাদের অনার্সে 200 জন ছাত্র আছে, 20 জন ক্লাস করে। একই অবস্থা। এটা একটা জাতির একটা সামগ্রিক চিত্র আমাদের পড়াশোনার মানহীনতার। এইটার জন্য কিন্তু ওই কারিকুলাম বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। আপনি অত্যন্ত উন্নত মানের কারিকুলাম আমরা তৈরি করলাম, সরকার অনেক উন্নত মানের পলিসি নির্ধারণ করলো, ক্লাস হয় না, ছাত্ররা আসে না, শিক্ষক ক্লাসে আসেন না। তো এটার কি সমাধান?
এটার জন্য বেতন সংকট একটা দায়ী না, কারণ আমাদের আমাদের জানা মতে আমাদের শিক্ষকগণ আমাদেরকে যেভাবে পড়িয়েছেন সেই তুলনায় বর্তমানে পড়ালেখা অনেক কম হয়, এবং আমাদের শিক্ষকরা নিদারুণ নিদারুণ কষ্টে আমাদেরকে পড়িয়েছেন, তাদের কোনো বেতন ইত্যাদি কিছুই ছিল না। এগুলি হলো কিছু বাস্তব বিষয়, এগুলি অ্যাড্রেস করতে হবে, না হলে সরকারি ধারার আলিয়া ধারার মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। যে যে শিক্ষা ধারা থেকে কোনো প্রোডাকশন আসে না, সে শিক্ষা ধারা চলবে কিভাবে? কারণ শিক্ষক কোথায় পাওয়া যাবে? যারা মাদ্রাসা থেকে পাশ করে তারাই তো শিক্ষক হবে। এবং তারা যদি এই ক্লাস করে না, তাদের কোনো নাম লেখার যোগ্যতা অর্জন হয় না আলিম পাশ করা পর্যন্ত, ফাজিল কামিলে আর কি নাম লিখবে? তারাই যদি আবার শিক্ষক হয়, তারা কাদেরকে শিক্ষা দিবে? এসব কারণে আমাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। মাদ্রাসায় ক্লাস যেন হয় সেই ব্যবস্থা করতে হবে, ক্লাসে যেন শিক্ষার্থীরা উপস্থিত হয় সেই ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষক থাকলে এবং শিক্ষক যদি ক্লাস নেন, ছাত্ররা উপস্থিত হবে। আমি এটা জোর মানে জোরালো ভাবে বলছি যে একজন শিক্ষক শুরু করুক না, একজন শিক্ষক, যোগ্য একজন শিক্ষক, দক্ষ একজন শিক্ষক 5 জন শিক্ষার্থীদেরকে নিয়ে মানসম্পন্ন ক্লাস করা শুরু করুন, ইনশাআল্লাহ শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। একজন আরেকজনের উপর যদি দায় চাপান, আমরা ক্লাসে কি জন্য যাব, শিক্ষার্থীরা আসে না, আর ক্লাসে যেহেতু যাওয়া হয় না, দুর্বল শিক্ষার্থীরা যারা থাকে সেই জন্য ক্লাসের প্রস্তুতি নেওয়া হয় না, এবং প্রস্তুতি না নেওয়া হইতে হইতে ক্লাস না করতে করতে তারপরে এই কি বলে কিতাবি দক্ষতা এটা হারিয়ে গেছে। এরপরে হলো ভাষা নিয়ে আমি একটু বলি। আমাদের বাংলাদেশের আরবি শিক্ষার দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমরা এটাকে একটি ধর্মীয় ভাষা হিসেবে সীমাবদ্ধ করেছি, যারা আরবিকে পছন্দ করি। তার বাইরে আমাদের দেশে একটা জঘন্য সেকুলার বাম ধারার লোকজন আছে যারা আরবিকে ঘৃণা করে। এবং আমরা কোন মুসলিম দেশে, শুধু মুসলিম দেশ নয়, অমুসলিম দেশেও আমার ধারণা, যেমন ভারতে আরবি ভাষাকে এতটা ঘৃণা করা হয় না। বাংলাদেশে যেমন এক শ্রেণীর মানুষ, আমি সবার কথা বলছি না, কোট আনকোট, এক শ্রেণীর মানুষ, বাম এবং সেকুলার গোষ্ঠীর এক ধরনের মানুষ আরবিকে ঘৃণা করে, এবং আরবি শব্দ শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে, এবং তারা এর বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা করা যায় সে ব্যবস্থা করে। অথচ এই আরবি ভাষার সুবিধা গ্রহণ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বিপুল সুবিধা অর্জন করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, শ্রমবাজারে। এবং ভারতের মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই আরবি শিখে, কারণ তারা এর বৈষয়িক গুরুত্বটা উপলব্ধি করে। ভারতের সকল রাজ্যে হচ্ছে সমান অবস্থা নয়। আমি কেরালার, আমার অভিজ্ঞতা আছে, কেরালায় আরবি চর্চার অবস্থা খুবই ভালো। কেরালায় ক্লাস 1 থেকে 9-10 পর্যন্ত আরবি বই আছে, এবং তাদের তাদের যে স্কুলের বোর্ড, এখানে তো মাদ্রাসা বোর্ড না, স্কুল বোর্ডের কর্তৃক আরবি বই প্রণীত হয়েছে, এবং সেই বইটি পড়ানো হয়, যদিও অপশনাল একটা ভাষা সাবজেক্ট, কিন্তু হিন্দু মুসলিম শিক্ষার্থী নির্বিশেষে এটা পড়ে। ফলে স্কুলগুলিতে হিন্দু আরবি শিক্ষক আছে হাজার খানেক, কেরালা রাজ্যে 1000-এর মতো আরবি শিক্ষক আছে স্কুলগুলিতে যারা হিন্দু। তো তারা আরবি ভাষার এই মর্যাদাটি বুঝতে পারছে, গুরুত্বটি বুঝতে পারছে, কারণ এটি একটি আধুনিক যোগাযোগের ভাষা, জাতিসংঘের ভাষা, আরবি ধর্মীয় ভাষা, কোরআনের ভাষা, কোনো সন্দেহ নেই। আমরা কোরআনের ভাষা হিসেবে আরবিকে পছন্দ করি, কিন্তু আরবি সংস্কৃত পালির মতো একটা ধর্মীয় ভাষা না। এমনকি আরবির সাথে হিব্রু তুল্য নয়। হিব্রু তো একটা সীমিত গোষ্ঠী, যদিও এটা দৈনন্দিন ভাবে বলা হয় বা মুখের ভাষায় পরিণত হয়েছে কৃত্রিম ভাবে, কিন্তু আরবি তার সাথে তুল্য নয়। আরবি অনেক ব্যাপক জনগোষ্ঠী, 400 মিলিয়ন বেশি মানুষের ভাষা, 22-23টা দেশের ভাষা। বাংলাদেশের হয়তো 70% যে আমাদের শ্রমশক্তি, যারা বিদেশে অবস্থান করে, প্রবাসী, এর হয়তো 70%, আমার কাছে এক্সাক্ট ডেটা নাই, হয়তো এমন দেশগুলিতে কাজ করে যারা আরবিতে কথা বলে। এবং অতি অবশ্যই আমি একজন আলোচকের কথা শুনছিলাম, আরবি না জানার কারণে তারা সেখানে তুলনামূলকভাবে কম বেতনে চাকরি করতে বাধ্য হয়, এবং তারা ঠকেও, প্রাথমিক পর্যায়ে তারা অনেক সময় ঠকে, কারণ যেহেতু আরবি জানে না, তারা কমিউনিকেট করতে পারে না, তাদেরকে ঠকাইলে তারা এটা বুঝতে পারে না। বাংলাদেশ থেকে যে চুক্তি করে যায় সেই চুক্তি রক্ষা করা হয় না, কিন্তু তারা এটা প্রতারিত হয় ভাষা জ্ঞান না থাকার কারণে। তো যাই হোক, আমাদের এইসব দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আরবি ভাষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এটি ধর্মীয় ভাষা, কোনো সন্দেহ নেই, কিন্তু এটি অবশ্যই, ইংরেজি যেমন একটি আধুনিক যোগাযোগের ভাষা, আরবি একটি আধুনিক যোগাযোগের ভাষা।
ইংরেজির তুলনায় হয়তো বৈষয়িক গুরুত্ব কম, এটা আমরা স্বীকার করি। ইংরেজির তুলনায় আরবির বৈষয়িক গুরুত্ব কম, কিন্তু আরবির বৈষয়িক গুরুত্ব চাইনিজ জাপানিজের চেয়ে তো কম না। জাপানিজ ভাষা শুধু একটা দেশে চলে, জাপানে। আমাদের কয়জন শ্রমিক জাপানে কাজ করে? জাপান থেকে আমরা কি পরিমাণ রেমিটেন্স পাই? তার চেয়ে বহুগুণ বহুগুণ বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে পাই, যার প্রতিটির ভাষা হচ্ছে আরবি। এরপরও এই ভাষার প্রতি একটা একটা নেতিবাচক শিখার প্রতি, ভাষা শিখার প্রতি, এমন কোরআন তেলাওয়াতের জন্য আরবি পড়া সেটা ঠিক আছে, কিন্তু একটা ভাষা হিসেবে আরবি ভাষা শিখা, এর প্রতি একটা নেতিবাচক মনোভাব আছে। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রফেসর একজনের সাথে আমার পরিচয় আছে, উনি ওখানকার অ্যারাবিক ডিপার্টমেন্টে কাজ করেন। বিভিন্ন জায়গায় তার সাথে দেখা হয়েছিল, একবার হজেও দেখা হয়েছিল। আমি বললাম যে আপনারা ফার্স্ট ইয়ারে যে ছাত্র ভর্তি করান ইউনিভার্সিটিতে, এদের ব্যাকগ্রাউন্ড কি? এরা কি মাদ্রাসা স্টুডেন্ট? বলছে না, আমাদের জন্য কোনো মাদ্রাসা স্টুডেন্ট কন্ডিশন না, আমরা একেবারে আলিফ বা তা জানে না এরকম স্টুডেন্ট ভর্তি করাই। তারা আমাদের এখানে আলিফ বা তা আসা শিখে এবং 4 বছর পরে তারা মার্কেটের জন্য উপযুক্ত হয়ে বের হয়। তারা এমন ভাবে ভাষাটা শিখে যে তারা কথা বলা, লেখা এবং কমিউনিকেট করা তার জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে বের হয়। আর আমরা 12 বছর ধরে প্রত্যেকটা বছরে তো মাদ্রাসায় আরবি বাধ্যতামূলক, 200 নম্বর আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র। শিক্ষার্থীরা আসে, নিজের নাম লিখতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থার যে করুণ দশা, এটা একটা চিত্র। এবং আমি মনে করি আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি করুণ অবস্থা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার। এটা যদি আমরা পরিবর্তন না করতে পারি, আমরা সবাই এর জন্য দায়ী থাকবো। এবং এটা আমাদের যে হয়তো একসময় আমাদের হা হুতাশের একটা একটা উপলক্ষে উপজীব্যে পরিণত হবে। তো যাই হোক, আমরা হয়তো খুব বেশি আমরা দাপ্তরিক কথাবার্তা বলি, অনেক বেশি পরিকল্পনার কথা, নীতির কথা, ক্যারিকুলামের কথা, এসব কিছু বলি। আমার মনে হয় এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। যে পদক্ষেপের মাধ্যমে বর্তমানে যা আছে, বর্তমান যে ক্যারিকুলাম আছে, সেখান থেকে আমরা কিভাবে সর্বোচ্চটা বের করে আনতে পারি, সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কারিকুলাম একটি ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন হিসেবে আরবিকে কিভাবে পাঠদান করা যায়, সেগুলির উন্নয়নেরও গুরুত্ব রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কাজ একেবারে হয় না এমন না। বর্তমানে মাদ্রাসার যে বইগুলো, সেগুলো আমাদের সময়ের তুলনায় অনেক বেশি যোগাযোগ উপযোগী। যোগাযোগের ভাষার দৃষ্টিকোণে আরবি বইগুলোকে সাজানো হয়েছে, যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে উন্নতি হয় নাই। তো সুতরাং কারিকুলাম উন্নতি হইলে যে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে এটা নয়। কারিকুলামের 1 নম্বর ব্যক্তি হলো শিক্ষক। কারিকুলামের 1 নম্বর ব্যক্তি হচ্ছে শিক্ষক। যদি শিক্ষক থাকেন, ভালো একজন শিক্ষক আছেন, তাহলে একটা মাদ্রাসার ভবন নাই, তিনি বটতলায় পাঠদান করান, শিক্ষার্থীদের কোনো বইও নাই, বই ওই শিক্ষকের মগজে, ওই শিক্ষকের ব্রেনে হচ্ছে বই, তাহলে ওই শিক্ষক শিক্ষার্থীদের শেখাতে পারবেন। এই বিষয়টা আমাদেরকে সবার আগে গুরুত্ব দিতে হবে। এবং এভাবেই শিক্ষা চলেছে আমাদের দেশে, এভাবে শিক্ষা চলেছে। বটতলায় শিক্ষকরা গাছের ছায়ায় ছাত্রদেরকে পড়িয়েছেন এবং বড় বড় পণ্ডিতের জন্ম হয়েছে আমাদের শত শত বছর আগে, এভাবেই চলে আসছে। সুতরাং ওই জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 1 নম্বর বিষয় হলো শিক্ষক। আমরা লেজে গোবরে, আমরা কোনো কারিকুলাম ছাড়া হেদায়েতুন নহু এই লম্বা লম্বা কিতাব এগুলো পড়ে আসছি, আমরা পড়াশোনা করতে পেরেছি আমাদের শিক্ষকদের কারণে। তারা সেই ধরনের ডেডিকেটেড শিক্ষক ছিলেন, যদিও তারা বিনা বিনা বেতনে পড়াতেন। এখন অনেক বেতন পাওয়ার পরও আমরা সেই ধরনের শিক্ষক কেন পাচ্ছি না, এটা আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত। এবং আমাদেরকে নিজেদেরকে উজ্জীবিত হওয়া এবং আমাদের শিক্ষকদেরকে উজ্জীবিত করার প্রয়োজন রয়েছে। আমি অনেক আলোচনা না করে শুধু এই পয়েন্টের উপর গুরুত্ব আরোপ করলাম। এবং সবাই আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।